সেদিন সন্ধ্যাবেলায় কালীশঙ্কর কুসুমপুর জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে। তার বাড়ি মুকুন্দপুরের উদ্দেশ্যে। কুসুমপুর জঙ্গলের এই পথ সাধারণত ফাঁকাই থাকে সন্ধ্যা নামার পরপর। একটু এগিয়ে গিয়ে কালীশঙ্কর তান্ত্রিক দেখতে পেলেন একটি বড় গাছের নিচে পড়ে রয়েছে একটি লাশ। আরে ওখানে ওটা কি? যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি। এই লাশকে এই বাদুড়ের দল কি ভয়ানক ভাবে আক্রমণ করেছে। আমাকে এক্ষুনি ওই বাদুড়গুলোকে তাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এ তো মৃতদেহ না, ছেলেটা এখনো বেঁচে আছে দেখছি। ভাগ্যিস ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, না হলে ওই হিংস্র বাদুড়ের দলেই ছেলেটির যে কি অবস্থা করত তা হয়তো শুধু মা কালীই জানেন। ওকে এক্ষুনি আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কবিরাজ মশাই, এই ছেলেটিকে তাড়াতাড়ি দেখুন, খুবই খারাপ অবস্থা ওর। আরে, এ তো আমাদের গ্রামের সুবল। ওকে আপনি কোথায় পেলেন ঠাকুরমশাই? ওই জঙ্গলের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ওর এ অবস্থা হলো কি করে? বাদুড়ের দল ওকে আক্রমণ করেছিল। ঠাকুরমশাই, এতদিনে কবিরাজি জীবনে আমি কত সাপে কাটা, বাঘের আক্রমণে জখম হওয়া মানুষ দেখলাম, কিন্তু কিন্তু বাদুড়ে যে এভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে তা আমার জানা ছিল না। ওকে কেমন দেখলেন কবিরাজ মশাই? সুবলের অবস্থা খুব একটা ভালো নয় ঠাকুরমশাই, তবে আমি আপ্রাণ চেষ্টা করব ওকে সুস্থ করে তুলতে। বাকিটা ভগবানের ইচ্ছে। ঠিক আছে কবিরাজ মশাই, আর আপনি ওর বাড়িতেও খবর দেওয়ার ব্যবস্থা করুন। নিশ্চয়ই ঠাকুরমশাই, এই পাশেই ওদের বাড়ি। বাড়িতে ওর মা ছাড়া আর কেউ নেই। বেশ, তবে আমি এখন আসি। এই ঘটনার 1 মাস পর একদিন সন্ধ্যাবেলায় কালীশঙ্কর কুসুমপুর শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হে মা কালী, একসঙ্গে 4-4টি প্রাণ চলে গেল মা। কি আর করা যাবে, সবই তোমার ইচ্ছে মা, সবই তোমার ইচ্ছে। সেই সময় একজন বয়স্ক লোক কালীশঙ্করের দিকে আসছিল। তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলুন তো? একসঙ্গে 4-4টে মানুষ চলে গেলেন, কি হয়েছিল ওনাদের? বাবা, আসলে আমাদের গ্রামে যেন মোড়ক লেগেছে বাবা। এই নিয়ে গ্রামের প্রায় 30 জন মানুষ মারা গেল। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কি আর করবেন বলুন? জন্ম মৃত্যু তো আর মানুষের হাতে নেই, সবই তার ইচ্ছে। বিধির বিধানকে তো মেনে নিতেই হবে। বাবা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো সাধক মানুষ, তাই আপনাকে সবটা বলতে আমার কোনো অসুবিধে নেই। আপনি আমার সঙ্গে আসুন বাবা, আমরা চণ্ডী মণ্ডপে বসে কথা বলি। আসুন বাবা, এখানে বসুন। চণ্ডীমণ্ডপে এসে কালীশঙ্কর দেখতে পেল আগের থেকে কয়েকজন লোক সেখানে বসে আছে। তারা বেশ চিন্তিত। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো একটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। দয়া করে যদি আমাকে কারণটা জানান, তবে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। বাবা, আমাদের এই গ্রামের ওপর কারো কুদৃষ্টি পড়েছে বাবা, আর তার প্রভাবে আমাদের এই গ্রাম শ্মশানে পরিণত হচ্ছে বাবা। আমাদের পুরো বিষয়টা একটু গোড়া থেকে বলুন তো, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। বাবা,
প্রতিদিন রাত্রেবেলা আমাদের গ্রামের সবাই স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়, কিন্তু সকালবেলায় গ্রামের কোনো একজন ব্যক্তির রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ঘর থেকেই। কি বলছেন কি? এর মানে তো হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। মনে হয় কেউ যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে, অথচ তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না, কেবলমাত্র তার ঘাড়ের কাছে দুটো ছোট দাগ ছাড়া। প্রথমে সবাই ভেবেছিল হয়তো সাপে কেটেছে, কিন্তু তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে তিনি বলেন এ নাকি সাপে কাটার চিহ্ন নয়। ওই ঘটনার পর থেকে প্রতিদিন সকালে একজন করে ব্যক্তির রক্তশূন্য মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ঘর থেকেই, আর সকলেরই ঘাড়ের কাছে একই রকমের দুটো দাগ দেখতে পাওয়া যায়। তাহলে আজ শ্মশানে যে 4টি মৃতদেহ দাহ হতে দেখলাম, তাদের মৃত্যু কি এই একই কারণে হয়েছে? হ্যাঁ বাবা, আজ সকালে হালদারদের বাড়ির 4 জনেরই রক্তশূন্য মৃতদেহ উদ্ধার হয়েছে। ও বাড়িতে কি আর কেউ থাকতো না? না বাবা, স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা, এই নিয়েই ওদের সুখের সংসার ছিল। আজ সকালে আমাদের গ্রামের হরি কোনো বিশেষ কাজে হালদারদের বাড়িতে যায়। ভেতর থেকে কারো সাড়া না পেয়ে ওই আমাদের গ্রামে এসে খবর দেয়। আমরা গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করি। এই তো হরি এইখানেই আছে। কি রে হরি, বাবাকে বল আজ সকালে কি ঘটেছিল। হ্যাঁ 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 বাবা, আসলে হালদার দাদারা রোজ সকালে আমাদের বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসতো, কিন্তু আজ অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও যখন হালদার দাদা এলো না, তখন মাই আমাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলেন। আমি গিয়ে ওদের দরজায় কড়া নাড়ি। হালদার দাদা, ও হালদার দাদা, বাড়িতে আছো? কি হলো, কেউ সাড়া দিচ্ছে না কেন? ওদের কোনো বিপদ হলো না তো? যাই যাই তো, মন্ডল দাদুকে গিয়ে খবর দিই। হ্যাঁ গো দাদু, আমি কতবার ডাকলাম, কিন্তু দরজা খোলা তো দূরের কথা, কেউ ভেতর থেকে সাড়া পর্যন্ত দিল না। তারপর গ্রামের আরো কয়েকজনকে নিয়ে আমরা হালদার দাদাদের বাড়িতে আসি। দরজা ভেঙে আমরা দেখি যে ওই বাড়ির 4 জনই মৃত অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন, সকলেরই দেহ ফ্যাকাশে। তারপর আমরা এই মৃতদেহগুলোর সৎকারের ব্যবস্থা করি। জানি না বাবা, এ কোন পাপের শাস্তি আমরা ভোগ করছি। গ্রাম ছেড়ে সবাই এক এক করে চলে যাচ্ছে। আমরা যে কজন বেঁচে আছি তারাও ভাবছি অন্য কোথাও চলে যাব, না হলে আমাদের সবাইকে মরতে হবে। দেখুন, আমি সবটাই শুনলাম। আমি আজকে এই রাতটা এই চণ্ডী মণ্ডপে কাটাবো। কালকে এর একটা ব্যবস্থা করবই। আপনারা এখন বাড়ি যান। কালীশঙ্করের হঠাৎ মনে পড়ে যায় সুবলের কথা। ভাবেন একবার সুবলের বাড়ি গিয়ে তাকে দেখে আসি, সে কেমন আছে। কিন্তু সেই বাড়িতে পা রাখার সাথে সাথেই তিনি বুঝতে পারলেন এই বাড়ি কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। বাহ, তুমি তো দেখছি পুরোপুরি সুস্থ হয়ে গেছে সুবল। আরে ঠাকুরমশাই, আসুন আসুন। হ্যাঁ ঠাকুরমশাই, সবই আপনার দোয়ায়। আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে রইলাম। না সুবল,
আমি কিছু করিনি, সবই মা কালীর কৃপা। কিন্তু ঠাকুর মশাই, আমাদের আর এই গ্রামে থাকা হলো না। কালই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কেন চলে যাবে কেন? কেন, আপনি শোনেননি? আমাদের গ্রামে যে মড়ক লেগেছে ঠাকুর মশাই, রোজ একজন করে মারা যাচ্ছে। কে বলতে পারে কাল হয়তো আমারই পালা। ঠাকুর মশাই, আজ আবারও গ্রামের দুজনের মৃত্যু হয়েছে। আমি সবই শুনেছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এর একটা বিহিত অবশ্যই করব। বাবা, আপনি আমাদের বাঁচান বাবা। আমার ছেলেটাকে আপনি নতুন জীবন দিয়েছেন। এবার আমাদের গ্রামটাকে আপনি রক্ষা করুন বাবা, রক্ষা করুন। আপনি চিন্তা করবেন না মা, আমি যখন এখানে একবার এসেই পড়েছি, তখন এই গ্রামকে আমি ওই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবই। আপনি আমাদের বড় নিশ্চিন্ত করলেন বাবা। আজ রাতটা আপনি এখানেই থাকুন বাবা, এখানেই থাকুন। ঠিক আছে মা, আপনি যেমনটা চাইবেন। গভীর রাত, কালীশঙ্কর বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হঠাৎ এক ঝাঁক বাদুড়ের ডাকে তার ঘুম ভেঙে যায়। কালীশঙ্কর উঠে বসে। কালীশঙ্কর বাইরে গিয়ে কাউকেই দেখতে পেলেন না। এখানে তো কেউ নেই, তাহলে ওই শব্দটা কোথা থেকে এলো? পরের দিন সকালে কালীশঙ্করের ঘুম ভাঙতেই বাড়ির বাইরে মানুষের গোলযোগ শুনতে পায়। তিনি উঠে বাইরে গেলেন, দেখলেন বাড়ির সামনে কয়েকজন মানুষ জটলা করে আছে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? জিজ্ঞাসা করতেই সুবল এগিয়ে এসে বলল, ঠাকুর মশাই, আজ আবারও গ্রামের দুজনের মৃত্যু হয়েছে। বুঝেছি, আমাকে কিছু একটা করতেই হবে, তবে তার আগে আমাকে এই গ্রামটা একবার ঘুরে দেখতে হবে। গ্রামের মোড়ল মশাইকে সাথে নিয়ে কালীশঙ্কর গ্রাম দেখতে বেরোলেন। এবার কি হবে ঠাকুর মশাই? সবাই যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আজ রাতেই আমাকে যজ্ঞে বসতে হবে। মুরুল মশাই, আমি আজ রাতেই গ্রামের শ্মশানে যজ্ঞে বসবো। এই মৃত্যুর কারণ আমাকে জানতেই হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনার যজ্ঞের সমস্ত আয়োজন করে দেব। বেশ, তাহলে তাই করুন। কালীশঙ্কর মন্ত্র পড়ে যজ্ঞে আহুতি দিতে যাবে, কোথার থেকে যেন কালো মেঘ আকাশ ছেয়ে গেল। ঝোড়ো হাওয়ার দাপট বাড়ল। হঠাৎ কোথায় থেকে যেন একদল বাদুড় উড়ে এলো। তারা মুখে করে ছোট ছোট পাথরের টুকরো নিয়ে সে যজ্ঞের উপরে ফেলতে লাগলো। আর কয়েকটা বাদুড় গিয়ে মোড়লকে আক্রমণ করলো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, বাঁচান, বাঁচান আমাকে, ঠাকুর মশাই। এখন কি হবে ঠাকুর মশাই? যজ্ঞ তো সব পণ্ড হয়ে গেল। আজ ওরা আমার যজ্ঞ পণ্ড করেছে তো কি হয়েছে? আমি কাল রাতে আবার যজ্ঞে বসবো। এই মৃত্যুর রহস্যের সমাধান আমি করবই। কিন্তু বাবা, আজ রাতে কার পালা আসতে চলেছে? মুরুল মশাই, আমার মনে হচ্ছে এই পরের আক্রমণটা আপনার ওপরই হতে চলেছে। তাই আজ রাতটা আমাকে আপনার বাড়িতেই থাকতে হবে। অবশ্যই ঠাকুর মশাই। মোড়ল মশাই ঘুমাচ্ছে। কালীশঙ্কর মোড়ল মশাইয়ের বাড়ির অপর একটি ঘরে ঘুমাচ্ছে। তখন মধ্যরাত,
হঠাৎ একটা বাদুড় খোলা জানালা দিয়ে মোড়লের ঘরে ঢুকে পড়লেন আর অমনি রূপ নিলেন এক হিংস্র পিচাসে। ওম হ্রিং শ্রিং, ওম হ্রিং শ্রিং, ওম হ্রিং শ্রিং কালিকায় নমঃ। কি ব্যাপার ঠাকুর মশাই, কি হয়েছিল? আর আপনার হাতে এই বস্তাটা কিসের? মোড়ল মশাই, আপনি এক্ষুনি একবার গ্রামের সবাইকে নিয়ে গ্রামের চণ্ডী মণ্ডপে আসুন, আমি ওখানেই যাচ্ছি। ঠিক ঠিক আছে ঠাকুর মশাই, আমি সব ব্যবস্থা করে এক্ষুনি যাচ্ছি। বাবা, আপনি এই রাতে আমাদের আবারও এখানে ডাকলেন কেন? কারণ আজ এই মুহূর্তেই এই অভিশাপ থেকে আপনাদের মুক্তি দেব, তাই আপনাদের সবাইকে এখানে উপস্থিত হতে বলেছি। কিন্তু ঠাকুর মশাই, এই মুখ বাঁধা বস্তাটায় কি আছে? একটু ধৈর্য ধরুন, এখনই আপনারা সবকিছু দেখতে পারবেন। এ কি, এটা তো একটা বাদুড়। আগে হ্যাঁ মোড়ল মশাই, এই আপনাদের সকলের হত্যাকারী। কি বলছেন কি আপনি ঠাকুর মশাই? এই বাদুড়টা আমাদের সবাইকে মেরেছে। কালীশঙ্কর উচ্চস্বরে মন্ত্র পাঠ করে এক মুঠো গঙ্গা জল ছড়িয়ে দিলেন বাদুড়ের গায়ে, আর সে চোখের নিমেষেই রূপ নিল সুবলের। কি মোড়ল মশাই, চিনতে পারছেন একে? সুবল, তুই? তার মানে তুই এইভাবে আমাদের গ্রামের সবাইকে হত্যা করেছিস? কি হলো সুবল, চুপ করে আছিস কেন? বল, কেন হত্যা করেছিলি এভাবে গ্রামের নিরীহ মানুষগুলোকে? বল। এতে সুবলের কোনো দোষ নেই মোড়ল মশাই। আপনারা তো জানেন যে সুবল জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বেড়ায়। সেই দিন গাছে ওঠে সুবল মৌচাকে আগুন দিতে যাবে, অমনি পা পিছলে পাশের ওই একটা বড় বট গাছের কোটরের ভেতরে পড়ে যায়। বট গাছের কোটরের ভেতরে লাল সুতোয় বাঁধা ছিল বাদুড় পিশাচ, যাকে কোনো অঘরী তান্ত্রিক বট গাছের ভেতরে কোটরের মধ্যে মন্ত্রপুত সুতো দিয়ে বেঁধে রেখে গেছিলেন। সুবল তাকে ভুল করে মুক্ত করে দিয়েছিল। তাহলে এখন এখন আমাদের কি করণীয় ঠাকুর মশাই? কিভাবে বাঁচবো আমরা এই ভয়ানক পিশাচের হাত থেকে? আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি ওই পিচাসকে আবার বন্দি করে দেব। মোড়ল মশাই, যান, এই হাড়িটাকে এমন কোনো স্থানে রেখে আসুন যাতে কেউ কোনোদিন এর সন্ধান না পায়। একে যদি কেউ কোনোদিনও মুক্ত করে দেয়, তবে ও আবার এমন নৃশংস মৃত্যু লীলায় মেতে উঠবে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। মোড়ল মশাই গ্রামের কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গিয়ে গ্রামের পাশের একটি পুরনো কুয়োর ভিতরে সেই হাড়িটিকে ফেলে দেয়। তারপর সবাই মিলে কুয়োর মুখটি মাটি দিয়ে বন্ধ করে দেয়। ঠাকুর মশাই, আপনি যেমন বলেছিলেন তেমনটাই করেছি। ওই হাঁড়িটা আর কেউ কোনোদিনও খুঁজে পাবে না। বেশ, এখন আপনারা বিপদ মুক্ত। আজকের পর থেকে এই গ্রামের আর কেউ অমন নৃশংসভাবে মারা যাবে না। এখন আমি আসি, আমি চলি। এরপর কালীশঙ্কর গ্রাম ছেড়ে বেরিয়ে আসে।